আসসালামু আলাইকুম, আমন্ত্রণ বাংলা ভিশন সংবাদে। আপনাদের সাথে আছি আমি শফিক রায়হান। শুরুতেই বিআরবি কেবলস সংবাদ শিরোনাম। উন্নয়নের মহাসড়কে এগুচ্ছে বাংলাদেশ, অগ্রযাত্রা রুখতে চলছে চক্রান্ত। সরকারের চতুর্থ বর্ষে পদার্পণ উপলক্ষে ভাষণে বলেছেন প্রধানমন্ত্রী। দেশে মার্চে করোনা নিয়ন্ত্রণের বাইরে চলে যাওয়ার শঙ্কা বিশেষজ্ঞদের। সপ্তাহের ব্যবধানে বিশ্বের সংক্রমণ বেড়েছে ৭১%, তথ্য বিশ্ব স্বাস্থ্য সংস্থার। আরও বিভিন্ন জনের বিরুদ্ধে আসছে মার্কিন নিষেধাজ্ঞা। অবসরপ্রাপ্ত মেজর হাফিজের সতর্কতা। রাষ্ট্রপতি সংলাপে যাচ্ছে না জেএসডি। টাকার জন্য হাসপাতাল থেকে যমজ শিশুকে বের করে দেওয়ার অভিযোগ মায়ের। এক শিশুর মৃত্যু, ক্লিনিক মালিক গ্রেফতার। ওরসালাইন খাওয়ানোর পদ্ধতিগত ভুলে মৃত্যু পথযাত্রী হাজারো শিশু। মারা যাচ্ছে কেউ কেউ, অনেকে হারাচ্ছে দৃষ্টিশক্তি, হচ্ছে প্রতিবন্ধী। দেখছিলেন বিআরবি কেবলস সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, বাংলাদেশের দুর্বার গতির উন্নয়ন অনেকের সহ্য হচ্ছে না। মিথ্যা বানোয়ার তথ্য দিয়ে সামাজিক মাধ্যমে জনগণকে বিভ্রান্ত করা হচ্ছে, ভুল বোঝানো হচ্ছে উন্নয়ন সহযোগীদের। কেউ যেন মানুষের ভাগ্য নিয়ে ছিনিমিনি খেলতে না পারে, সরকার সেদিকে সজাগ রয়েছে। সরকারের ৩ বছর পূর্তি উপলক্ষে জাতির উদ্দেশ্যে দেয়া ভাষণে প্রধানমন্ত্রী এসব মন্তব্য করেন। জঙ্গিবাদ, সাম্প্রদায়িক সম্প্রীতি ও দুর্নীতির বিরুদ্ধে সরকার কঠোর অবস্থানে আছে বলেও উল্লেখ করেন প্রধানমন্ত্রী। বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় দেশবাসী, একাদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের ৩ বছর পূর্তি উপলক্ষে শুক্রবার সন্ধ্যায় জাতির উদ্দেশ্যে ভাষণ দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ভাষণে সরকারের সফলতা ও ভবিষ্যৎ পরিকল্পনার পাশাপাশি নানা উদ্যোগ উল্লেখ করেন প্রধানমন্ত্রী। জানান, বিগত ১৩ বছরে বাংলাদেশ বিশ্বে একটি আত্মমর্যাদাশীল দেশে পরিণত হয়েছে। আর্থসামাজিক এবং অবকাঠামো খাতে বাংলাদেশ বিস্ময়কর উন্নয়ন সাধন করেছে। ২০২১ সাল ছিল আমাদের উন্নয়ন অভিযাত্রার এক অভূতপূর্ব স্বীকৃতির বছর। ২০২২ সাল হবে বাংলাদেশের জন্য অবকাঠামো উন্নয়নের এক মাইল ফলক বছর। আর কয়েক মাস পর জুন মাসেই আমরা উদ্বোধন করতে যাচ্ছি বহুল আকাঙ্ক্ষিত পদ্মা সেতু। তিনি জানান, একটি মহল সরকারের উন্নয়ন সহ্য করতে পারছে না, নানামুখী ষড়যন্ত্র করছে। দেশে বিদেশে বসে বাংলাদেশ বিরোধী শক্তি, স্বাধীনতা বিরোধী শক্তি নানা ষড়যন্ত্র করছে এই অগ্রযাত্রাকে রুখে দেওয়ার জন্য। মিথ্যা বানোয়াট, কাল্পনিক তথ্য দিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে জনগণকে বিভ্রান্ত করার চেষ্টা করছে। বিদেশে আমাদের উন্নয়ন সহযোগীদের ভুল বোঝানোর চেষ্টা হচ্ছে। কিন্তু কেউ যাতে মানুষের ভাগ্য নিয়ে ছিনিমিনি খেলতে না পারে, সেদিকে আমাদের সকলকে সজাগ দৃষ্টি রাখতে হবে। দুর্নীতি ও সাম্প্রদায়িক শক্তির বিরুদ্ধে কঠোর অবস্থানে আছেন বলেও জানান সরকার প্রধান। আমরা দুর্নীতির বিরুদ্ধে কঠোর অবস্থান নিয়েছি। দুর্নীতিবাজ সে যে দলেরই হোক আর যত শক্তিশালী হোক, তাদের ছাড় দেওয়া হচ্ছে না এবং হবেও না। এ ব্যাপারে দুর্নীতি দমন কমিশন স্বাধীনভাবে তাদের দায়িত্ব পালন করছে। তবে এই ব্যাধি দূর করতে সামাজিক সচেতনতা তৈরি করা একান্তভাবে প্রয়োজন। আমরা কঠোর হস্তে জঙ্গিবাদের উত্থানকে প্রতিহত করেছি। বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতির দেশ। প্রধানমন্ত্রী এমন সময় ভাষণ দিলেন যখন সারা বিশ্বে করোনার নতুন ধরন ওমিক্রন দ্রুত ছড়াচ্ছে, তাই জনগণকে টিকার পাশাপাশি স্বাস্থ্যবিধি মানতে পরামর্শ দেন। করোনা ভাইরাসের মহামারীর কারণে এক গভীর সংকটের মধ্য দিয়ে আমাদের বিগত ২০২০ এবং ২০২১ সাল অতিক্রম করতে হয়েছে। সেই সংকট এখনো কাটেনি। এর মধ্যে আবার বিশ্বের বিভিন্ন দেশে নতুন করে করোনা ভাইরাসের নতুন ভ্যারিয়েন্ট দ্রুত ছড়িয়ে পড়ছে। আমাদের এখনই সাবধান হতে হবে, স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে। যারা টিকা নেননি তাদের দ্রুত টিকা নেওয়ার অনুরোধ জানাচ্ছি। ২০৪১ সালের মধ্যে বাংলাদেশ উন্নত দেশে পরিণত হবে। অতীতের মতো আগামীতেও জনগণ সরকারের পাশে থাকবে বলে আশা করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সৈয়দ আব্দুল মুহিত, বাংলা ভিশন, ঢাকা।
টুঙ্গিপাড়ায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে শ্রদ্ধা জানিয়েছেন প্রধান বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকী। শুক্রবার সকালে পুষ্পস্তবক অর্পণ করে বঙ্গবন্ধু সহ 15 আগস্টে শহীদদের রুহের মাগফিরাত কামনায় দোয়া মোনাজাত করেন তিনি। সুপ্রিম কোর্টের রেজিস্ট্রার জেনারেল মোহাম্মদ আলী আকবর, জেলা ও দায়রা জজ অমিত কুমার দে, অতিরিক্ত জেলা ও দায়রা জজ আব্বাস উদ্দিন, নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক মোহাম্মদ আলমাস হোসেন মৃধা, গোপালগঞ্জের চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মোহাম্মদ শাহাদাত হোসেন ভুইয়া, গোপালগঞ্জের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট অমিত কুমার বিশ্বাস এ সময় তার সাথে ছিলেন। পরে প্রধান বিচারপতি বঙ্গবন্ধু ভবনে রক্ষিত পরিদর্শন বইয়ে স্বাক্ষর করেন। সাড়ে 3 মাস পর দেশে করোনা শনাক্তের হার 5% ছাড়িয়েছে। এছাড়া গত 24 ঘন্টায় দেশে একজনের মৃত্যু হয়েছে। শুক্রবার স্বাস্থ্য অধিদপ্তরের প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, কোভিড-19 দেশে এ পর্যন্ত মোট 28,098 জনের মৃত্যু হলো। 20,204টি নমুনা পরীক্ষায় করোনা শনাক্ত হয়েছে 1,146 জনের, যা বৃহস্পতিবারের তুলনায় মৃত্যুর সংখ্যা কমলেও আক্রান্ত 6 জন বেশি। এ পর্যন্ত 15,91,093 জনের করোনা শনাক্ত হলো। 24 ঘন্টায় সুস্থ হয়েছেন 170 জন। মোট সুস্থ 15,50,534 জন। পরীক্ষা বিবেচনায় শনাক্তের হার 5.67, সুস্থতার হার 97.45 ও মৃত্যুর হার 1.77। মার্চের দিকে দেশের করোনা সংক্রমণ পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে যেতে পারে আশঙ্কা জনস্বাস্থ্য বিশেষজ্ঞ ডাক্তার লেলিন চৌধুরী ও ডাক্তার ফারহানা হকের। টিকা কার্যক্রম আরও জোরদার করার পাশাপাশি স্বাস্থ্যবিধি মানলে করোনা সংক্রমণ নিয়ন্ত্রণে রাখা যাবে বলে মনে করেন বিশ্ব স্বাস্থ্য সংস্থার সাবেক উপদেষ্টা ডাক্তার মোজাহিরুল হক। বিশ্বব্যাপী করোনার ডেল্টা ধরনের পাশাপাশি ব্যাপক হারে ছড়িয়ে পড়ছে ওমিক্রন ধরনও। করোনার এ ধাক্কায় এর মধ্যে লাগতে শুরু করেছে বাংলাদেশেও। প্রতিদিনই বাড়ছে শনাক্তের সংখ্যা। এরই মধ্যে দিনে শনাক্ত 1000 ছাড়িয়েছে। শনাক্তদের বেশিরভাগ ডেল্টা ধরনে আক্রান্ত হলেও আইইডিসিআর এর তথ্য মতে এ পর্যন্ত ওমিক্রনে আক্রান্ত 20 জন শনাক্ত হয়েছে। গ্রামের সাধারণ মানুষ। বিশ্ব স্বাস্থ্য সংস্থার দক্ষিণ এশীয় অঞ্চলের সাবেক উপদেষ্টা ডাক্তার মোজাহিরুল হকের মতে, সংক্রমণ বাড়লেও মানুষকে গুরুতর অসুস্থ করে ফেলার মতো শক্তি কিছুটা কমেছে করোনার বর্তমান ভেরিয়েন্টগুলোর। আমাদের পেছনের দিকে ফিরে যাওয়ার সম্ভাবনা কম, তবে সংক্রমণ বাড়ার সম্ভাবনা বেশি। আমাদেরকে মনে রাখতে হবে যে অমিক্রনের সংক্রমণের যে মাত্রা সেটা কিন্তু ডেল্টার চেয়ে 6 গুণ বেশি। এইটাতে মৃত্যু ঘটে খুব কম। যেটা খারাপ দিক এটার, সেটা হলো যে এইটা খুব তাড়াতাড়ি মানুষের মধ্যে ছড়ায়। যে টিকা নেওয়া থাকলে বুস্টার ডোজ সহ আমরা যদি বলি, বা 2 ডোজ টিকা নেওয়া সহ, তাহলে তাদের মধ্যে আমাদের যে ফুসফুসে সংক্রমণ, যেই সংক্রমণে সাধারণত বেশিরভাগ লোক মারা যায়, সেটা কম হবে। জনস্বাস্থ্যবিদ ডাক্তার লেলিন চৌধুরীর শঙ্কা, ওমিক্রনের সংক্রমণের হার ডেল্টার চেয়ে 6 গুণ বেশি হয় হাসপাতালে ভর্তির হার আবারও বাড়তে পারে। আরেক জনস্বাস্থ্যবিদ ডাক্তার ফারহানা হক অবশ্য ওমিক্রন ধরনকেও যথেষ্ট শক্তিশালী মনে করছেন। যদিও বলা হচ্ছে যে অমিক্রন এ মৃত্যুর আশঙ্কা কম। কাদের মৃত্যুর আশঙ্কা কম? যারা সুস্থ, যারা 2 ডোজ টিকা নিয়েছে। কিন্তু যে মানুষদের বয়স 60-এর বেশি, শরীরে ডায়াবেটিস, কিডনি, হার্ট বা আরো অনেক রোগ রয়েছে, এবং যাদের প্রতিরোধ ক্ষমতা কম, তাদের জন্য কিন্তু অমিক্রনও ভয়াবহ। সংক্রমণের তীব্রতা কম হলেও এই বিপুল সংখ্যক মানুষ থেকে যাদেরকে হাসপাতালে ভর্তি করতে হয়, তাদের সংখ্যা কিন্তু ডেল্টার বেশ কয়েক গুণ হয়ে যায়। যে মার্চ এপ্রিলের দিকে বাংলাদেশে একটা ভয়াবহ রূপ ধারণ করবে, আমারও মনে হচ্ছে যে আমরা সেই পরিস্থিতিতে খুব শিগগিরই হয়তো চলে আসব। যাদেরকে এফেক্ট করার এবং যাদের এরকম ঝুঁকি রয়েছে তাদের জন্য কিন্তু অন্যান্য মানে ভ্যারিয়েন্টের মতো ওমিক্রনেও আমরা খারাপ দিকগুলো এক্সপেক্ট করতে পারি। এখন এই উপজেলা পর্যায়ের হাসপাতালগুলোতে প্রস্তুতি নেওয়ার পরামর্শ ডাক্তার মোজাহিরুল হকের। আমরা কিন্তু টিকাতে অনেক পিছিয়ে আছি। এখন আমাদের সিদ্ধান্ত নেওয়ার কোনো অবকাশ নাই। আমাদের শতভাগ লোককেই টিকা দিতে হবে। যে আমাদের স্বাস্থ্যবিধি মানা এবং টিকা, এই জায়গাটায় কোনো রকম গাফিলতি বাংলাদেশের জন্য হুমকি হয়ে দাঁড়াতে পারে। ওমিক্রনের বিস্তার ঠেকাতে প্রতিটি জেলা ও উপজেলা পর্যায়ে RT-PCR ল্যাব স্থাপনেরও তাগিদ দিলেন জনস্বাস্থ্যবিদরা। মাইনুল শোভন, বাংলা ভিশন, ঢাকা। বিএনপির নেতৃত্বে রাজপথে নেমে নিশিরাতের সরকারকে ক্ষমতা থেকে বিতাড়িত করতে জনগণের প্রতি আহ্বান জানিয়েছেন বিএনপির ভাইস চেয়ারম্যান অবসরপ্রাপ্ত মেজর হাফিজ উদ্দিন আহমেদ। শুক্রবার জাতীয় প্রেস ক্লাবে ফেলানি হত্যা দিবসে লেবার পার্টি আয়োজিত আগ্রাসন বিরোধী কনভেনশনে তিনি এ আহ্বান জানান। হাফিজ উদ্দিন বলেন, সীমান্তে বিএসএফ মানুষ মারছে, আর পররাষ্ট্রমন্ত্রী বলেন
বিএসএফ এর কোনো দোষ নেই। বাংলাদেশের দুর্ভাগ্য, ভারতীয় দালালে দেশ ভরে গেছে। মুক্তিযুদ্ধে ভারত বাংলাদেশকে সহায়তা করেছে, তাতে কোনো সন্দেহ নেই। তাই বলে তারা আমাদের ন্যায্য অধিকার থেকে পদে পদে বঞ্চিত করতে পারে না। মেজর হাফিজ বলেন, যে গণতন্ত্রের জন্য তারা মুক্তিযুদ্ধ করেছেন, দেশে আজ সেই গণতন্ত্রই নেই। বিরোধী দল সমাবেশ করতে পারে না, মানুষ তার পছন্দ মতো ভোট দিতে পারে না। দেশে বিরোধী মত ও দলকে দমন করে রাখা হয়েছে। তাই আন্তর্জাতিকভাবে আজ হস্তক্ষেপ করতে হচ্ছে, এটি লজ্জার। আমরা জনগণকে ঐক্যবদ্ধ করতে হলে বাংলাদেশের সাধারণ মানুষ প্রত্যেকটি প্রতিষ্ঠানকে ধ্বংস করে দেওয়া হয়েছে। বিচার বিভাগের স্বাধীনতা নেই, প্রধান বিচারপতিকে দেশ ছেড়ে পালিয়ে যেতে হয়েছে। এমন একটা দুঃসহ শাসন ব্যবস্থার মধ্যে একটি অনির্বাচিত সরকার জগদ্দল পাথরের মতো আমাদের উপর চেপে বসেছে। তবে হ্যাঁ ভাই ও বোনেরা, আমরা টানেলের শেষে আলোর রেখা দেখতে পাচ্ছি। বেশি দিনে আর এই স্বৈর সরকারের আয়ু নাই। অপেক্ষা করুন, আগামী দিনে আর নিশিরাতের নির্বাচন তারা করতে পারবে না। যেহেতু বিশ্বের পরাশক্তির দৃষ্টি আকর্ষিত হচ্ছে, একের পর এক স্যাংশন যাচ্ছে, আর অনেক স্যাংশন আগামী দিনে আসবে। সুতরাং এখন বাংলাদেশের জনগণের উচিত বিএনপির নেতৃত্বে এবং সকল জাতীয়তাবাদী শক্তির নেতৃত্বে রাজপথে নেমে এই সরকারকে বিদায় করা। তথ্য ও সম্প্রচার মন্ত্রী ডক্টর হাসান মাহমুদ বলেছেন, আওয়ামী লীগ জনগণের রাজনীতি করে, জনগণের রায়েই বারবার রাষ্ট্র ক্ষমতায় এসেছে। তথ্যমন্ত্রী আরো বলেন, বিএনপির মতো অস্ত্র ও ষড়যন্ত্রের রাজনীতিতে আওয়ামী লীগ বিশ্বাস করে না। শুক্রবার সন্ধ্যায় চট্টগ্রামের পাহাড়তলীতে চট্টগ্রাম উইমেন চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজের আয়োজনে দ্বিতীয় বাংলাদেশ CMMAE ট্রেড ফেয়ারের উদ্বোধনী অনুষ্ঠান শেষে সাংবাদিকদের তিনি কথা বলেন। আওয়ামী লীগ কখনো ষড়যন্ত্রের রাজনীতিতে বিশ্বাস করে না। আওয়ামী লীগ কখনো সরকারি শক্তির উপর বিশ্বাস করে না। আওয়ামী লীগের ভিত্তি হচ্ছে জনগণ। বরং বিএনপি অস্ত্রের রাজনীতিতে বিশ্বাস করে, অস্ত্রের উপর ভর করে, লাশের উপর পাড়া দিয়ে জিয়া রহমান ক্ষমতা দখল করেছিল এবং ক্ষমতায় টিকেছিল লাশের উপর পাড়া দিয়ে। বেগম খালেদা জিয়াও ষড়যন্ত্রের মাধ্যমেই ক্ষমতায় গিয়েছিলেন এবং ষড়যন্ত্রের মাধ্যমেই ক্ষমতায় টিকেছিলেন। নির্বাচন কমিশন গঠনে রাজনৈতিক দলগুলোর সঙ্গে রাষ্ট্রপতির সংলাপে জাতীয় সমাজতান্ত্রিক দল JSD যাচ্ছে না, জানিয়েছেন দলটির সভাপতি আসম আব্দুর রব। এরই মধ্যে বিষয়টি জানিয়ে রাষ্ট্রপতিকে চিঠি পাঠানো হয়েছে। বিকেলে রাজধানীর উত্তরার বাসভবনে সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে তথ্য জানান JSD সভাপতি আসম রব। বলেন, সরকার সংবিধানের ইচ্ছা আকাঙ্ক্ষার প্রতিনিধিত্ব করে না। নিরপেক্ষ অবাধ নির্বাচনে শুধু নির্বাচন কমিশন গঠন কোনো সমাধান নয়। দলীয় সরকারের অধীনে নিরপেক্ষ নির্বাচনও সম্ভব নয়। অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনে এরই মধ্যে দলের পক্ষ থেকে জাতীয় সরকারের প্রস্তাবনা উত্থাপন করা হয়েছে বলেও জানান আসম রব। ক্ষমতা থাকা না থাকা, ইচ্ছা করলে রাষ্ট্রপতি উদ্যোগ নিতে পারে, কিন্তু মেরুদণ্ডহীন প্রাণী কোনো উদ্যোগ নিতে পারে না। নির্বাচন কমিশন গঠন প্রশ্নে যত সংলাপই হোক, যত প্রস্তাবনাই উত্থাপন করা হোক না কেন, সরকার অতীতের মতো তার ব্লুপ্রিন্ট অনুযায়ী নির্বাচন কমিশন গঠন করবে। বিদ্যমান নির্বাচন কমিশন বর্তমান রাষ্ট্রপতি কর্তৃক নিয়োগপ্রাপ্ত, কিন্তু এই কমিশন চরম পক্ষপাত দুষ্ট হয়ে নির্বাচনী ব্যবস্থাকে ধ্বংসের মাধ্যমে দিনের ভোট রাতে সম্পন্ন করে সংবিধান, মুক্তিযুদ্ধের চেতনা ও গণতান্ত্রিক রাষ্ট্রের স্বপ্নকে বধ্যভূমিতে পরিণত করেছে এবং সমগ্র জাতির সাথে সাম্প্রতিক নির্বাচনী সহিংসতায় জড়িতদের বিচার দাবি করেছেন বাংলাদেশ গণ অধিকার পরিষদ নেতারা। সহিংসতায় পুলিশ, প্রিজাইডিং কর্মকর্তা যারাই জড়িত তাদের বিচারের দাবি করেছেন তারা। নির্বাচনী সহিংসতার প্রতিবাদে জাতীয় প্রেস ক্লাবের সামনে আয়োজিত মানববন্ধনে এ দাবি জানান বক্তারা। তারা বলেন, সহিংসতার জন্য একদিন প্রধান নির্বাচন কর্মকর্তাকে বিচারের কাঠগড়ায় দাঁড়াতে হবে। নির্বাচন কমিশন গঠনের সার্চ কমিটি তৈরিতে রাষ্ট্রপতির সংলাপকে তামাশা উল্লেখ করে বক্তারা এটা বন্ধ করার আহ্বান জানিয়েছেন। এর পরিবর্তে সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠানে রাজনৈতিক দলগুলোর সাথে অবিলম্বে আলোচনা শুরুর পরামর্শ দিয়েছেন সংগঠনটির নেতারা। মানববন্ধনে বক্তব্য রাখেন সংগঠনের আহ্বায়ক ডক্টর রেজা কিবরিয়া, সদস্য সচিব ও ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নূর সহ অন্যরা। নারায়ণগঞ্জ সিটি নির্বাচনকে সামনে রেখে প্রচারণায় ব্যস্ত সময় পার করছেন দুই মেয়র প্রার্থী ডক্টর সেলিনা হায়াত আইভি ও অ্যাডভোকেট তৈমুর আলম খন্দকার। ভোটারদের দিচ্ছেন নানা প্রতিশ্রুতি, আবারও বিজয়ী হবার প্রত্যাশা আইভির। আর তৈমুর আলম বলছেন, এবারের নির্বাচনে মানুষ পরিবর্তন চায়। নারায়ণগঞ্জ থেকে ফিরে জামাল খানের তোলা ছবিতে বিস্তারিত জানাচ্ছেন সৈকত সাদিক।
সাপ্তাহিক ছুটির দিন শুক্রবার নারায়ণগঞ্জ বন্দর থানার ২৬ নম্বর ওয়ার্ডের বিভিন্ন এলাকায় গণসংযোগ করেন হাতি প্রতীকের স্বতন্ত্র প্রার্থী তৈমুর আলম খন্দকার। দল থেকে বহিষ্কার হলেও বিএনপির স্থানীয় নেতাসহ অনেকেই এই প্রচারণায় তার সাথে অংশ নেন। এই সময় তৈমুর দাবি করেন হাতি মার্কার পক্ষে গণজোয়ার সৃষ্টি হয়েছে, জনগণ এবার পরিবর্তন চায়। নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের যে নির্বাচনটা এটা একটা ভিন্ন আঙ্গিতে হচ্ছে। 18 বছরের যে পুঞ্জীবিত মানুষের ক্ষোভ, এটা বহিঃপ্রকাশ হচ্ছে এই জনগণ ভার্সেস এই 18 বছরের পুঞ্জীবিত ক্ষোভ। আমি জনগণের একজন হিসাবে, তাদের প্রতিনিধি হিসাবে আমি এখানে নির্বাচনে প্রার্থী হয়েছি। বিভিন্ন স্থানে তার পোস্টার ছেড়ে ফেলার অভিযোগ করেন তৈমুর। এদিকে সিদ্ধিরগঞ্জ থানার 11 নম্বর ওয়ার্ড গলাচিপা সহ বিভিন্ন এলাকায় গণসংযোগ করেছেন আওয়ামী লীগের প্রার্থী ডাক্তার সেলিনা হায়াত আইভি। দলীয় নেতাকর্মীদের সাথে নিয়ে প্রচারণা চালান তিনি, নৌকার পক্ষে ভোট চান। তৈমুর আলমের নানা অভিযোগ প্রত্যাখ্যান করেন তিনি। নির্বাচন অবাধ ও সুষ্ঠু হবে বলেও আশা আইভির। এবং আমি কখনো কমিটমেন্ট বরখেলাপ করি নাই, আমি অন্যায় করি না, অত্যাচার করি না, জুলুমবাজিও করি না, চাঁদাবাজিও করি না। সুতরাং ভোটাররা আমাকে বেছে নেবে ইনশাল্লাহ। এবং আমি তাদের কি করবো, নারায়ণগঞ্জে যদি আপনারা শান্তিতে থাকতে চান, কোনো সংখ্যা কোনো ভয় না করে আমাকে ভোট দেন। ইনশাল্লাহ নৌকা জয়যুক্ত হলে ব্যাপক পরিমাণে উন্নয়ন হবে, এই কথা আমি বলতে পারি। নারায়ণগঞ্জের সাধারণ মানুষও চান সুষ্ঠু নির্বাচন। ইলেকশন ফেয়ার হোক, সেটা আমরা চাচ্ছি। যে উপযুক্ত সেই জন্য মেয়র হিসেবে আসে। গাড়ি দিতে হবে ময়লার। আর একটা হয়েছে গিয়ে পানির অভাব, মানুষের অনেকের পানি নাই, পানির কষ্ট। আর ট্যাক্সের টাকা কমাই দিতে হবে, ট্যাক্সের টাকা বাড়াই লাইছে। বন্দর নগরী নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন নির্বাচনকে সামনে রেখে দুই প্রতিদ্বন্দ্বী প্রার্থী ডাক্তার সেলিনা হায়াত আইভি ও অ্যাডভোকেট তৈমুর আলম খন্দকার প্রচারণা অব্যাহত রাখছেন। দিয়ে যাচ্ছে নানা প্রতিশ্রুতি। তবে ভোটারদের প্রত্যাশা 16 জানুয়ারি নির্বাচন হবে অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ, এবং যেই জয়ী হবে তারা যেন নাগরিকদের পাশে থাকেন। সৈকত সাদিক, বাংলা ভিশন, নারায়ণগঞ্জ। রাজধানীর শ্যামলীতে আমার বাংলাদেশ হাসপাতালের বিল পরিশোধ করতে না পারায় অবহেলায় শিশু মৃত্যুর অভিযোগে হাসপাতাল মালিক মোহাম্মদ গোলাম সরোয়ারকে গ্রেফতার করেছে র্যাব। শুক্রবার রাজধানীর মোহাম্মদপুর থেকে তাকে গ্রেফতার করা হয়। র্যাব জানায়, সরকারি হাসপাতাল থেকে দালালের মাধ্যমে শিশু রোগীদের ভর্তি করে বেশি টাকা পয়সা আদায় করাই ছিল গোলাম সরোয়ারের প্রধান উদ্দেশ্য। রাজধানীর সোহরাওয়ার্দী হাসপাতালে ভর্তি ঠান্ডাজনিত রোগে অসুস্থ যমজ শিশু আহমদ ও আবদুল্লাহকে দালালের খপ্পরে পড়ে তাদের মা আয়েশা বেগম গেল 2 জানুয়ারি নতুন করে ভর্তি করেন শ্যামলীর আমার বাংলাদেশ হাসপাতালে। যমজ 2 শিশুকে 6 দিন হাসপাতালে রেখে দরিদ্র আয়েশা বেগমের কাছে বিল দাবি করা হয় 1,26,000 টাকা। 72 ঘন্টা পর আমাদের রেজাল্ট দিছে যে আমার 1,26,000 টাকা বিল আসছে। আমি কই স্যার, এত টাকা বিল আমি কেমনে দেব? আমি গরিব মানুষ। আমার সিসি ক্যামেরার ভিডিও ফুটেজে দেখা যায় বিলের জন্য আয়েশা বেগমকে দফায় দফায় চাপ দিচ্ছেন হাসপাতাল মালিক মোহাম্মদ গোলাম সরোয়ার। কষ্ট করে 40,000 টাকা দেবার পর আয়েশা বেগমকে মারধর করে হাসপাতাল থেকে বের করে দেয়া হয়। যমজ শিশুদের নিয়ে ঢাকা মেডিকেল যাবার পর মৃত্যু হয় আহমেদের। মৃত্যুর ঘটনায় অবহেলার অভিযোগে 2 জনকে আসামি করে মোহাম্মদপুর থানায় মামলা করেন আয়েশা বেগম। শুক্রবার সকালে হাসপাতাল মালিক মোহাম্মদ গোলাম সরোয়ারকে গ্রেফতার করে র্যাব। ভিকটিমের হাজবেন্ড সৌদি আরব থাকে, তাদের একটা উচ্চ আশা ছিল যে অনেক মুনাফা তাদের কাছ থেকে পাওয়া সম্ভব। বা পরবর্তীতে যখন সে দেখেছে যে 40,000 টাকার বেশি সে আপাতত দিতে পারছে না বা সময় চাচ্ছে বা তার মধ্যে সন্দেহ আসে, একইভাবে সে দেখেছে যে রোগীর অবস্থাও কিছুটা সংকটাপন্ন ছিল। এই জন্যই মূলত সে জোরপূর্বক এই 2 জন যমজ বাচ্চা, 6 মাসের বাচ্চা সহ এই ভিকটিম মাকে হাসপাতাল থেকে বের করে দেয়। 32 বছর ধরে হাসপাতাল ব্যবসায় জড়িত মোহাম্মদ গোলাম সরোয়ার এখন পর্যন্ত 6টি প্রতিষ্ঠানের মালিক হলেও নানা অভিযোগে বন্ধ হয়ে গেছে তার হাসপাতালগুলো। সে মূলত শিশু হাসপাতাল বা বিভিন্ন স্বনামধন্য হাসপাতালে দালালদের মাধ্যমে সে বিভিন্ন রোগীদের এখানে এনআইসিইউ সাপোর্ট বা আইসিইউ সাপোর্টের কথা বলে রোগীদেরকে প্রাথমিকভাবে নিয়ে আসে এবং পরবর্তীতে তাদেরকে মূলত আইসিইউ এবং এনআইসিতে ভর্তি করে বিপুল পরিমাণ মুনাফা লাভের আশায় অনেক বড় মানের একটি বিল তৈরি করে। কোনো নিয়ম নীতি তোয়াক্কা না করে কিভাবে দীর্ঘদিন ধরে এতগুলো হাসপাতাল পরিচালনা করে আসছিল গোলাম সরোয়ার, এমন প্রশ্ন এখন অনেকেরই। জিয়া খান, বাংলা ভিশন,
ঢাকা। বাবা মায়ের ছোট্ট একটি ভুলে মৃত্যুপথযাত্রী হাজারো শিশু, কেউ বা ঢলে পড়ছে মৃত্যুর কোলে। ডায়রিয়ায় আক্রান্ত শিশুদের পানি ও লবণ শূন্যতা থেকে বাঁচাতে ওরসালাইন খাওয়াতে গিয়েই ঘটছে বিপত্তি। আধা লিটার পানি না দিয়ে অল্প পানিতে স্যালাইন গুলিয়ে ঘন ঘন খাওয়ানোর ফলে রক্তে লবণের মাত্রা বেড়ে হচ্ছে খিঁচুনি, ডেকে আনছে কিডনি ফেইলিওর। ভাগ্যক্রমে অনেকে বেঁচে গেলেও নষ্ট হচ্ছে ব্রেনের কোষ, বাধাগ্রস্ত হচ্ছে বেড়ে ওঠা। কেউ হারাচ্ছে দৃষ্টিশক্তি, কেউ বা বুদ্ধি প্রতিবন্ধী হচ্ছে আজীবন। অবুঝ শিশু রাজ। 1 বছরের কম বয়সী শিশুটির যখন হাঁটা চলার চেষ্টায় ছোটাছুটির কথা, সে সময় তার দিন কাটছে হাসপাতালের আইসিইউর বেডে। ডায়রিয়ায় হাজার শিশুর জীবন বাঁচায় যেই স্যালাইন, সেই স্যালাইনের ভুল ব্যবহার রাজকে ঠেলে দিয়েছে মৃত্যুর দিকে। 100 মিলিতে মানে একটাই গুলছি, এইভাবে 12টা খাওয়াইছি। 3 দিনে খাওয়াইছি এইভাবে, মানে একদিনে কতটা খাওয়াইছি এটা বলতে পারতেছি না। তৃতীয় দিন অনেক বেশি অসুস্থ হয়ে গেছিল, তারপরে অনেক মানে সেই দিন অনেকগুলা খাওয়ানো হয়েছে। দুধ খা ফিটার এলো 60-টির মধ্যে বেশ খানিক করে দিছিলাম, যে পায়খানা বেশি তো, যে একটু বেশি করে দিলি মানে একটু পায়খানাটা ঘন হবে না বা একটু কমবে না। একই রকম ভুলে রাজ বা নুসরাতের মতো ঝুঁকিপূর্ণ অসংখ্য শিশুর জীবন। এরা অনেকে কিছুদিনের মধ্যে সুস্থ হয়ে বাড়ি ফিরতে সক্ষম হলেও ভুগতে হবে তার পরিবারের ছোট্ট ভুলের পরিণতি। এই যে সোডিয়ামের যে ইনসাল্টটা হলো, সেটার কারণে ও পুরো নবজাতক শিশুর মতো এখন হয়ে যাবে। ওর আস্তে আস্তে এখন ওকে বসা শেখাতে হবে, ওকে হাঁটা শেখাতে হবে, কথা বলা শেখাতে হতে পারে। এখন বর্তমানে ওর দৃষ্টিশক্তি দেখে মনে হচ্ছে যে ওর কমিউনিকেশনটা নাই। এমন হতে পারে যে ওর চোখেরও ক্ষতি হতে পারে বা কানে শোনানোর ক্ষতি হতে পারে। 145 আমাদের নর্মাল লেভেল, আপার রেঞ্জ। এখন 216 নিয়ে এই বিছানায় ছিল রোগীটা। ওর নাম ছিল সিনথিয়া। আসার পরে আমাদেরকে লাইফ সাপোর্টে দিতে হয়েছে, পিডি করতে হয়েছে। আমরা 3 থেকে 4 দিন অনেক ফাইট করেছি, কিন্তু আমরা আসলে আলটিমেটলি ওকে টিকাতে পারিনি। বিশেষজ্ঞরা বলছেন শীতকালীন ডায়রিয়ার প্রকোপ বাড়ায় আইসিইউতে চাপ বাড়ছে শিশুদের। কোম্পানিতে বেশি স্যালাইন মিশিয়ে ঘন ঘন খাওয়ালে দ্রুত সুস্থ হবে শিশু, এমন ভুল ধারণা ডেকে আনছে নির্মম পরিণতি। আমাদের একটা ধারণা, বাচ্চা একটু দুর্বল হলে ওর স্যালাইন দিতে হয়, একটু বেশি ঘেমে গেলে ওর স্যালাইন দেয়, গরমকালে ওর স্যালাইন দেয়। ওর স্যালাইনটাকে যথেচ্ছ ব্যবহার হয়। এদের নিউমোনিয়া থাকে, এদের ক্যালসিয়াম কমে যায়, এদের মেটাবলিক অ্যাসিডোসিস থাকে, এবং অ্যাজ এ হোল বাচ্চাটা কিন্তু ব্রেন ইনভলভমেন্ট যেখানে হচ্ছে, কিডনি ইনভলভমেন্ট যেখানে হচ্ছে, যেখানে আপনার ইনফেকশন থাকছে, এই বাচ্চাগুলো আলটিমেটলি খুব খারাপ পর্যায়ে চলে যায়। কিছু কিছু হয়তো বেঁচে যায়, কিন্তু তাদের লং টার্ম যে কমপ্লিকেশন, জটিলতা, সেটা হয়। এই বাচ্চাগুলো দেখবেন যে কথা বলতে পারা, হাঁটতে পারা দেরিতে হবে, হয়তো তার পরবর্তী জীবনে তার বুদ্ধিশুদ্ধি আইকিউ অনেক কমে যাবে। স্যালাইন খাওয়ানোর ভুলে আর কোনো শিশুর জীবন বাতি যেন নিভে না যায়, সেজন্য বয়স, ওজন ও পানির শূন্যতার বিবেচনায় চিকিৎসকের পরামর্শে স্যালাইন খাওয়ানোর পরামর্শ বিশেষজ্ঞদের। জিয়াউল হক সবুজ, বাংলাভিশন, ঢাকা। বিএনপি ও ছাত্রলীগ একই স্থানে সমাবেশ ডাকায় ব্রাহ্মণবাড়িয়া পৌর এলাকায় শনিবার সকাল 6টা থেকে রাত 12টা পর্যন্ত 144 ধারা জারি করেছে প্রশাসন। শুক্রবার সন্ধ্যায় জেলা প্রশাসক হায়াতুদ্দৌলা খান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। শহরের ফুলবাড়িয়া কনভেনশন সেন্টার ও এর সংলগ্ন বালুর মাঠ এবং ব্রাহ্মণবাড়িয়া পৌর এলাকায় এ আদেশ কার্যকর থাকবে। বিজ্ঞপ্তিতে জানানো হয়, বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মুক্তি ও বিদেশে উন্নত চিকিৎসার দাবিতে শনিবার শহরের ফুলবাড়িয়ায় সমাবেশ ডাকে বিএনপি। একই স্থানে প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সমাবেশের আহ্বান করে ছাত্রলীগও। এতে জননিরাপত্তা বিঘ্নিত হওয়া এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি অবনতি হওয়ার শঙ্কায় সভা সমাবেশ নিষিদ্ধ করা হয়েছে। 4 জনের অধিক ব্যক্তির জমায়েত, রাজনৈতিক প্রচারণামূলক কর্মকাণ্ড, মাইক বা প্রচার যন্ত্রের ব্যবহারও নিষিদ্ধ করা হয়েছে। এর আগে সমাবেশকে কেন্দ্র করে জেলা বিএনপির আহ্বায়ক জিল্লুর রহমান ও সাবেক সাধারণ সম্পাদক জহিরুল হক খোকন ও সাবেক সাংগঠনিক সম্পাদক সিরাজুল ইসলাম খানকে আটক করে পুলিশ। নোয়াখালীতে ট্রাফিক অফিস বেস্টনীর মধ্যে যুবতীকে ধর্ষণের অভিযোগে ট্রাফিক পুলিশের এক কনস্টেবল সহ 4 জনকে গ্রেফতার করা হয়েছে। এদিকে গোপালগঞ্জে মাদ্রাসার এক আয়ার লাশ উদ্ধার করা হয়েছে। স্থানীয়দের ধারণা, ধর্ষণের পর তাকে হত্যা করা হয়েছে। নোয়াখালীতে ধর্ষণের অভিযোগে গ্রেফতারকৃতরা হলেন ট্রাফিক পুলিশের কনস্টেবল মকবুল হোসেন, সিএনজি চালক মোহাম্মদ কামরুল ও তার 2 সহযোগী আব্দুল মান্নান ও নূর হোসেন কালু। শুক্রবার দুপুরে অভিযুক্তদের আসামি করে সুধারাম মডেল থানায় মামলা করেন ভুক্তভোগীর মা। বৃহস্পতিবার বিকেলে মাইজদিতে নোয়াখালী ট্রাফিক পুলিশের কোয়ার্টারে বাবুর্চি আবুল কালামের রুমে এই ঘটনা ঘটে। মামলার তদন্তকারী কর্মকর্তা মিজানুর রহমান পাঠান জানান, অসহায়ত্বের সুযোগ নিয়ে ওই নারীকে ধর্ষণ করে গ্রেফতার 4 জন।
এদিকে শুক্রবার দুপুরে গোপালগঞ্জ সদর উপজেলার করপাড়া ইউনিয়নের হাটবাড়িয়া গ্রামে নিজ বাড়ির বাথরুম থেকে জান্নাতুল ফেরদৌস জান্নাতি নামে এক মাদ্রাসার আয়ার লাশ উদ্ধার করে পুলিশ। তার মুখে জখমের চিহ্ন রয়েছে। জান্নাতির স্বামী মোস্তফা মোল্লা ঢাকায় ড্রাইভারের চাকরি করেন। 2 সন্তান নিয়ে তিনি বাড়িতেই থাকতেন। স্থানীয়দের ধারণা, ধর্ষণের পর তাকে হত্যা করেছে দুর্বৃত্তরা। স্বাধীনতার পর বেশিরভাগ সময় মুক্তিযুদ্ধের বিরোধী শক্তি ক্ষমতায় থাকায় 50 বছরেও কাঙ্ক্ষিত বাংলাদেশ গড়া সম্ভব হয়নি বলে মন্তব্য করেছেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আকম মোজাম্মেল হক। সন্ধ্যায় যমুনা ফিউচার পার্কে সংবাদ পাঠকদের সংগঠন নিউজ ব্রডকাস্টার্স অ্যালায়েন্স অব বাংলাদেশ এনবিএর বিজয় দিবস ও সাংস্কৃতিক অনুষ্ঠানে একথা বলেন মন্ত্রী। বর্তমান সময়ে সবাই স্বাধীনতার পূর্ণ স্বাদ পাচ্ছেন বলেও জানান তিনি। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন এনবিএর সভাপতি মুহতাহিনা আসনাত ঋতু। বাহারি দেশজ পণ্যের সমাহার আর লোকজ সাংস্কৃতিক আবহে উদযাপিত হয়েছে বিজয় মেলা। মেলা প্রাঙ্গণ ঘুরে দেখেন মন্ত্রী। পরে সাংস্কৃতিক আয়োজনে পরিবেশিত হয় দেশের গান, জারি গান, কবিতা আবৃত্তি সহ মনোজ্ঞ ফ্যাশন শো। অনুষ্ঠানে অংশ নেন দেশের প্রাইভেট রেডিও ও টেলিভিশনের সংবাদ উপস্থাপকরা। সুবিধাবঞ্চিত মানুষকে বিভিন্ন চিকিৎসা সেবা দিয়েছে যমুনা ব্যাংক ফাউন্ডেশন। নরসিংদীর বালুশায়ের উচ্চ বিদ্যালয়ে বিনামূল্যে চক্ষু, গাইনি, ডায়াবেটিস, শিশুরোগ ও সাধারণ চিকিৎসা সেবা দেওয়া হয়। অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন যমুনা ব্যাংক নির্বাহী কমিটি ও যমুনা ব্যাংক ফাউন্ডেশনের চেয়ারম্যান আলহাজ নূর মোহাম্মদ। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন যমুনা ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও মির্জা ইলিয়াস উদ্দিন আহমেদ। বিশেষ অতিথি ছিলেন স্থানীয় ইউপি চেয়ারম্যান ডাক্তার এনামুল হক শাহিন। এছাড়া আরও উপস্থিত ছিলেন ব্যাংকের প্রধান কার্যালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ। চিকিৎসা ৩,৫৬৭ জন রোগীর চিকিৎসা সহ বিনামূল্যে ঔষধ বিতরণ করা হয় এবং ৪১৭ জন রোগীকে বিনামূল্যে চোখের অপারেশনের জন্য তালিকাভুক্ত করা হয়। এবার আরও কয়েকটি অনুষ্ঠানের খবর নিয়ে ডেস্ক রিপোর্ট। রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে আয়োজিত স্মার্টফোন ও ট্যাব মেলায় অংশ নিয়েছে স্যামসাং বাংলাদেশের অন্যতম প্রধান ডিস্ট্রিবিউটর এক্সেল টেলিকম। প্রতিবারের মতো এবারও দেশের স্মার্ট ডিভাইস ব্যবহারকারীদের সর্বশেষ মডেলের স্মার্টফোন ও ট্যাব পরখ করে দেখার সুযোগ থাকছে এই মেলায়। মেলার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী মোস্তফা জব্বার। উপস্থিত ছিলেন স্যামসাং বাংলাদেশের ব্যবস্থাপনা পরিচালক সিয়ং গং ইয়ং, লাবিব গ্রুপের চেয়ারম্যান সালাউদ্দিন আলমগীর সহ অনেকে। কার্ডিয়াক চিকিৎসায় দক্ষ জনবল তৈরির ধারাবাহিকতায় রাজধানীর একটি হোটেলে অনুষ্ঠিত হয়েছে ইব্রাহিম কার্ডিয়াক কনফারেন্স অন ইন্টারভেনশনাল কার্ডিওলজি। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্রিগেডিয়ার এ মালিক। আরও উপস্থিত ছিলেন ডাক্তার চৌধুরী এইচ আহসান, ডায়াবেটিক সমিতির সভাপতি এ কে আজাদ খান, ডাক্তার এ কে এম মহিবুল্লাহ ও অধ্যাপক ডাক্তার এম এ রশিদ সহ অনেকে। চমক দিয়ে বছর শুরু করল বিশ্বের শীর্ষস্থানীয় প্রযুক্তি প্রতিষ্ঠান অপো। বিশ্বের নাম্বার 1 অলরাউন্ডার সাকিব আল হাসানকে নিজেদের ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে ঘোষণা করেছে প্রতিষ্ঠানটি। এ উপলক্ষে বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে এক চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে আরও উপস্থিত ছিলেন প্রযুক্তি প্রতিষ্ঠানটির ব্যবস্থাপনা পরিচালক ডেমন ইয়াং। প্রথমবারের মতো অনুষ্ঠিত হলো অনলাইন গেম এরেনা অফ ভ্যালোর এর বাংলাদেশ চ্যাম্পিয়নশিপ। রাজধানীর যমুনা ফিউচার পার্কের গ্রাউন্ড ফ্লোরে হয় প্রতিযোগিতার ঢাকা অঞ্চলের ফাইনাল। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ক্রিকেটার ইমরুল কায়েস, অভিনেতা ফেরদৌস সহ অনেকে। অনুষ্ঠানে বাংলাদেশি প্রতিযোগীদের জন্য ২৫ লাখ টাকার পুরস্কার ঘোষণা করে এরেনা অফ ভ্যালোর। বগুড়া জেলার গাড়িদহ, মাগুরগাড়ি ও হাটগাড়ি গ্রামের ৭০০ দুস্থ ও শীতার্ত মানুষের মাঝে কম্বল বিতরণ করেছে বাংলাদেশ সেনাবাহিনী। এতে উপস্থিত ছিলেন জিওসি ১১ পদাতিক ডিভিশন ও এরিয়া কমান্ডার মেজর জেনারেল এ কে এম নাজমুল হাসান। এর আগে সিরাজগঞ্জের বাঘাবাড়ি সহ উত্তরবঙ্গের বিভিন্ন জেলায় দুস্থদের মাঝে কম্বল বিতরণের পাশাপাশি ফ্রি মেডিকেল ক্যাম্পেইন পরিচালনা করে সেনাবাহিনী। বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় দোয়া মাহফিল ও শীতার্তদের মাঝে কম্বল বিতরণ অনুষ্ঠানের আয়োজন করেছে মুন্সিগঞ্জের লৌহজংয়ের গাউদিয়া ইউনিয়ন বিএনপি। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দলটির জাতীয় নির্বাহী কমিটির সহ সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট আব্দুস সালাম আজাদ। গাউদিয়া ইউনিয়ন বিএনপির সভাপতি আলহাজ শাহ আলম শিকদারের সভাপতিত্বে উক্ত দোয়া মাহফিলে আরও উপস্থিত ছিলেন মুন্সিগঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য নজরুল ইসলাম তালুকদার বাচ্চু, লৌহজং জেলা বিএনপির সাধারণ সম্পাদক আলহাজ হাবিবুর রহমান অপু সহ স্থানীয় নেতারা।
দরকার হয়েছে। হালুয়াঘাটে উপজাতি ছাত্রী ধর্ষণকারীদের অবিলম্বে গ্রেফতার ও শাস্তির দাবি জানিয়েছেন বিএনপির সাংগঠনিক সম্পাদক সৈয়দ ইমরান সালেহ প্রিন্স। এছাড়া দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে উপজেলা বিএনপির উদ্যোগে আয়োজিত মানববন্ধনেও অংশ নেন তিনি। মানববন্ধনের পাশাপাশি ক্ষতিগ্রস্ত পরিবারের সাথে সাক্ষাৎ ও নগদ অর্থ সহায়তাও প্রদান করা হয়। কুর্মিটোলা গলফ ক্লাবে শুরু হয়েছে 3 দিনব্যাপী এমটি লেডি ক্যাপ্টেন গলফ টুর্নামেন্ট। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ক্লাবের ভাইস প্রেসিডেন্ট মেজর জেনারেল মোহাম্মদ জহিরুল ইসলাম। এছাড়াও উপস্থিত ছিলেন ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ রফিকুল ইসলাম, লেডি ক্যাপ্টেন মিসেস মাহমুদা চৌধুরী সহ অনেকে। বাংলা ভিশন নিউজ ডেস্ক। সংবাদ শেষ করব বিআরবি কেবল শিরোনামগুলো আরেকবার জানিয়ে। উন্নয়নের মহাসড়কে এগুচ্ছে বাংলাদেশ, অগ্রযাত্রা রুখতে চলছে চক্রান্ত। সরকারের ৪র্থ বর্ষে পদার্পণ উপলক্ষে ভাষণে বলেছেন প্রধানমন্ত্রী। দেশে মার্চে করোনা নিয়ন্ত্রণের বাইরে চলে যাওয়ার শঙ্কা বিশেষজ্ঞদের। সপ্তাহের ব্যবধানে বিশ্বে সংক্রমণ বেড়েছে ৭১%, তথ্য বিশ্ব স্বাস্থ্য সংস্থার। আরও বিভিন্ন জনের বিরুদ্ধে আসছে মার্কিন নিষেধাজ্ঞা, অবসরপ্রাপ্ত মেজর হাফিজের সতর্কতা। রাষ্ট্রপতি সংলাপে যাচ্ছে না জেএসডি। টাকার জন্য হাসপাতাল থেকে যমজ শিশুকে বের করে দেওয়ার অভিযোগ মায়ের, 1 শিশুর মৃত্যু, ক্লিনিক মালিক গ্রেপ্তার। ওরসালাইন খাওয়ানোর পদ্ধতিগত ভুলে মৃত্যু পথযাত্রী হাজারো শিশু, মারা যাচ্ছে কেউ কেউ, অনেকে হারাচ্ছে দৃষ্টিশক্তি, হচ্ছে প্রতিবন্ধী। এই ছিল এখনকার মতো। পরের সংবাদ রাত ১টায় দেখার আমন্ত্রণ রইল। এছাড়া বাংলা ভিশন সংবাদ ও সংবাদ সংশ্লিষ্ট অনুষ্ঠান দেখতে ভিজিট করুন www.bbnews24.com ও facebook.com/banglavision এবং সাবস্ক্রাইব করুন youtube.com/banglavision news। এতক্ষণ সাথে থাকায় ধন্যবাদ।